দলের এক্সট্রা গোলরক্ষক শ্রাবণ এবং বেশ কয়েকজনের কারণে দল থেকে ছিটকে পড়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশি প্লেয়ার ফাহমিদুল। কোচের সঙ্গে ভালো সম্পর্ক মেনে নিতে পারেনি দলের বেশ কিছু প্লেয়ার। তাই অসহযোগিতা ও বাজে আচরণের কারণে দল থেকে মাইনাস করলেন ফাহমিদুল ইসলামকে। ফাহমিদুল ও হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলে কতটা প্রয়োজন তা থাকছে আজকের আলোচনায়। ভারত বাংলাদেশের ম্যাচের একটা ছোট্ট মুহূর্ত আপনাকে প্রমাণ দেবে ফাহমিদুল ইসলাম ও হামজা চৌধুরীর মতো প্লেয়ার দলে কতটা প্রয়োজন। ম্যাচের একেবারে শুরুতে ডিফেন্স থেকে লম্বা ক্রস খেলেন হামজা চৌধুরী। তারপর গোলকিপারের সামান্য একটা ভুল পাসে ২০ রং জার্সি পরিহিত প্লেয়ার জনি বল পায়। জনি খালি গোলপারের দেখা পেলেও দেখা পাননি গোলের। এত বড় একটা মিস যা কল্পনা করা যায় না। অন্যদিকে এই পজিশনে যদি ফাহমিদুল খেলতো ঠিক এভাবে ক্লিয়ার করে আসতেন, কেননা ফাহমিদুলের ক্লাব পারফরমেন্সে এর চাইতেও ভালো ভালো ফিনিশিং আমরা দেখে এসেছি। ঠিক এজন্য বাংলাদেশের জাতীয় দলে একজন ফাহমিদুলকে দরকার, যার কারণে সোশ্যাল মিডিয়ায় এত তোলপাড়, এত আন্দোলন, এত সমালোচনা। ম্যাচের ১০তম মিনিটে আরেক সুযোগ পায় হৃদয়, তিনিও একই ভুল করে বসলেন, পেলেন না গোলের দেখা, যেটা ভারতীয় একজন প্লেয়ার ক্লিয়ার করে এসেছেন। তার একটু পরেই ১৭ কিংবা ১৮তম মিনিটে হেডে গোল করার সুযোগ মিলেছিল শাহরিয়ার ইমনের। ইমন সেই হেডের সুযোগ মিস করেছেন। তিনি যদি বলটা ছেড়েও দিতেন, তপু বর্মন হেডে গোল করার একটা চান্স ক্রিয়েট করতেন। এরপর ম্যাচের ৪০তম মিনিটে আবারও গোলকিপারকে একা পেয়ে দেরিতে চান্স ক্রিয়েট করার জন্য গোল মিস করলেন এই জনি। জানি না কেন তিনি এত দেরিতে সিদ্ধান্ত গ্রহণ করলেন। এছাড়া ৬০তম মিনিটের পরে তিনি একই রকমের ভুল আবার করলেন। এই জায়গায় যদি কাবরেরো, ফাহমিদুল কিংবা আলামিনকে রাখতো, জনির চেয়েও ফার বেটার পারফরমেন্স করতো। একটা প্লেয়ার যদি এত ভুল খেলেন, তাহলে কোন যুক্তিতে তাকে ফাহমিদুলের চেয়ে ফিট মনে করা হলো? এই ভুলগুলো যদি বাংলাদেশ শুধরিয়ে নিতে না পারে, ফুটবল শুধু স্বপ্নই থেকে যাবে। আপনি যদি এই ধরনের ম্যাচ এত ইজি সুযোগগুলো কাজে লাগাতে না পারেন, কখনোই রেজাল্ট আপনার পক্ষে আসবে না। ভারতের বিপক্ষে বাংলাদেশ তুলনামূলক অনেক বেশি সুযোগ তৈরি করলেও অবশেষে খালি হাতে মাঠ ছাড়তে হয়েছিল লাল সবুজের টাইগারদের। আমি এখন আলোচনা করব হামজা চৌধুরীর পারফরমেন্স নিয়ে। আমার মনে হলো হামজা চৌধুরী তার অভিষেক ম্যাচে রীতিমতো মাঠ মাতিয়েছেন এবং নিজের মতো করে মাঠটা রাঙিয়েছেন, দলের জন্য দিয়েছেন সেরাটা। হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগের ধারণা থেকে ভেবে নিয়েছিলাম হামজা চৌধুরী বোধহয় অনেকটা নিচে নেমে এসে সেন্ট্রাল ডিফেন্সিভ রোল প্লে করবেন এবং দুইজন মিডফিল্ডারের মাঝের জায়গাটুকু অকুপাই করবেন। কিন্তু মাঠে আমরা হামজা চৌধুরীকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেছি। অনেক সময় আমরা তাকে হাই অন দ্য পিচে দেখেছি, আবার অ্যাটাকিং মোডে দেখেছি, আবারও বক্স টু বক্স মিডফিল্ডে দেখেছি, রাইট উইং, কখনো লেফট উইংকে দেখেছি। কিন্তু আমি তাকে একেবারে প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে বিবেচনা করব, কেননা তার দ্রুত বল রিগেইন করা, নিচ থেকে উপরে বল দেয়া, প্রতিপক্ষের আক্রমণ অ্যাকশন করা প্রমাণ করে তিনি একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি ভারতের গোল মেশিন সুনীল ছেত্রীকে একেবারে আটকে রেখেছিলেন তার পায়ের জাদুতে। তবে শেষের দিকে হামজা চৌধুরী একটু উপরে উঠে আসতে চেয়েছিলেন। তিনি যখনই উপরে এসেছেন, ভারত কিন্তু হাফ চান্স ক্রিয়েট করেছিলেন এবং গোলের দেখা পেতে যাচ্ছিলেন। তার জন্য হামজা চৌধুরী বেশ একটা উপরে আসতে পারেননি। তিনি যদি আরেকটু হাই অন দ্য পিচ খেলতে পারতেন, অ্যাটাকিং মুডে থাকতে পারতেন, ভারতের বিপক্ষে আরো ভালো কিছু করা যেত। আসলে এই সিচুয়েশনে হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামকে বাংলাদেশের জাতীয় দলে বারবার দরকার। আপনি মানেন কিংবা না মানেন, হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম ছাড়া এই ধরনের ম্যাচ থেকে জয় বের করা বাংলাদেশের জন্য অনেক কষ্টকর।